আমরা হাসনাত আবদুল্লাহর মন্তব্য নিয়ে কথা বলেছিলাম। এবার সার্জিস আলমের মন্তব্য দেখলাম আমরা। সার্জিস আলম ইউটার্ন করলেন। সেনাবাহিনীর বিপক্ষে কথা বলা সার্জিস আলম এবার সেনাবাহিনীর পক্ষে কথা বললেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় এসেছেন, এই খবরটা উঠেছে, সেটা নিয়ে পরে আলোচনা করছি। সার্জিস আলমের কথাটাই মুখ্য কথা এবং আওয়ামী লীগের সভানেত্রী তার কথাটা মুখ্য কথা। সেই মুখ্য কথা দুটো পরে আলোচনা করছি। আগে মাসুদ কামালের প্রসঙ্গে যাই। মাসুদ কামাল বলেছেন যে এই দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আবদুল্লাহ, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন ইলিয়াস হোসেন সাংবাদিক, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে একাধিক দুর্নীতির কথা বলেছেন। মাসুদ কামাল এই দুজনের অপসারণ দাবি করেছেন, সাংবাদিক মাসুদ কামাল, এবং বলেছেন যে ডক্টর ইউনূস যদি এদেরকে অপসারণ করতে না পারেন কিংবা না রাজি হন, তাহলে তার নিজেরই পদত্যাগ করে চলে যাওয়া উচিত। কেন বললেন? তিনি বললেন এই কারণে যে প্রধান উপদেষ্টার কথা এই দুজন শুনছেন না, প্রধান উপদেষ্টার কথার বাইরে গিয়ে অধ্যত্বপূর্ণ আচরণ করছেন, অধ্যত্বপূর্ণ কথা বলছেন। মাসুদ কামালের দৃষ্টিতে সেটি কি এমন কথা বললেন যে মাসুদ কামাল সেটাকে অধ্যত্বপূর্ণ বলছেন? দুদিন আগেই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে শুনেছি বিদেশি প্রতিনিধিদের কাছে যে আওয়ামী লীগকে বহিষ্কার করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই। তার মানে হচ্ছে সরকারের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সরকারের সিদ্ধান্ত হলে সেটা তো সব উপদেষ্টাদেরই সিদ্ধান্ত, সম্মিলিত সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা কোনো কিছু জানিয়ে দেওয়ার পর সেই ব্যাপারে দ্বিমত পোষণ করে কোনো উপদেষ্টাজনিক কোনো কথা বলেন, কোনো ফেসবুকে পোস্ট দেন, কোনো বক্তব্য রাখেন, তাহলে এটা সরকার বিরোধী এবং তার শপথ ভঙ্গ করার সমতুল্য। যেহেতু এই দুজন উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ তিনি বলছেন আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না, এই কথা তিনি যখন বলছেন তখন আবার তিনি এটাও বলছেন, তাকে বলতে শোনা গেছে, আর একটা গণমাধ্যম তাকে উদ্ধৃত করে শিরোনাম করেছে আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ, তার ডিটেলে গেলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চান না। এদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পোস্টে লিখেছেন আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। প্রধান উপদেষ্টা যখন বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নেই, তখন তার উপদেষ্টা এবং সবথেকে জুনিয়র উপদেষ্টা তিনি বলছেন কি যে আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের খায়েশ হয়েছে যে খায়েশটা বিপজ্জনক। প্রধান উপদেষ্টার বক্তব্যের বাইরে গিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধিতা করে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য মাসুদ কামাল বলেছেন যে এই দুজনকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া উচিত অতি সত্বর, উপদেষ্টা পরিষদের মান সম্মান রাখার জন্য। কারণ এরা প্রধান উপদেষ্টার কথা মানছেন না, এরা শপথ ভঙ্গ করছেন। আর যদি এদেরকে না সরান আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে আপনারই পদত্যাগ করে চলে যাওয়া উচিত, এমন মন্তব্য তিনি করলেন। এই মন্তব্য যখন তিনি করলেন, যে কথাটা শুরুতে বলেছিলাম সার্জিস আলমের কথা,
গতকালকে আমরা তাদেরকে সমাবেশ করতে দেখলাম। গতকালকে মানে আজকে রাতের আগের বিকেলেই তারা সমাবেশ করলো শাহবাগে। জনসমাবেশ তাদের যে প্রত্যাশা মতো সেই প্রত্যাশা মতো হয়নি। আগেই বলেছি যে 1-1.5 হাজার মানুষের হয়তো সমাবেশ হয়েছে, কিংবা খুব বেশি হলে 2,000 মানুষের সমাবেশ হয়েছে। আপনারা যে কেউ পরীক্ষা করতে পারেন যে শাহবাগে জাদুঘরের সামনে রোড ডিভাইডারের এক পাশে, দুই পাশে না, এক পাশে শাহবাগ থানা আর এক পাশে জাতীয় জাদুঘর, মাঝখানে একটা বিশাল রোড ডিভাইডার। জাদুঘরের সামনে সামান্য একটু জায়গা, সেই জায়গাতে অনেকখানি অংশ ফাঁকা রেখে ছিল, এবং তারা যেভাবে দাঁড়িয়েছিলেন গোল হয়ে, সেই গোল বৃত্তের মাঝেও অনেক জায়গা ফাঁকা ছিল। এক অংশ পূরণ করেছে সাংবাদিকদের একটা বিশাল সংখ্যক মানুষ, আর অংশগুলো ভরাট করেছে। জাদুঘরের সামনের পুরো অংশ ভরাট হয়নি, হয়তো 2/3 জায়গা ভরাট হয়েছে। সেখান থেকে অনুমান করা যায় যে তাদের সেই সমাবেশে কেমন জনসমাবেশ হয়েছে, কেমন মানুষ সাড়া দিয়েছে। এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এই স্পেসিফিক ডাকে সাড়া না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের এখনকার পদক্ষেপ হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে। সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ সাধারণভাবে কোনোভাবেই কোনো মুভমেন্টে যেতে রাজি নয়। পজিটিভ অর্থে যদি বলি তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের পার্সপেক্টিভ হচ্ছে সেনাবাহিনী দেশপ্রেমিক, সেনাবাহিনী দেশের জন্য কাজ করে। এটা যেমন পজিটিভ পার্সপেক্টিভ, আবার যদি নেগেটিভেও ভাবি তাহলেও যারা দুষ্ট মানুষ তারা কিন্তু এই নেগেটিভলি এইভাবেও ভাবতে পারে যে সেনাবাহিনীর বিপক্ষে গেলে খবর আছে। তো যেভাবেই ভাবুক, যে ভাবনাটাই মাথার মধ্যে তার কাজ করুক, সুস্থ মানুষ পজিটিভলি ভাববে, আর দুষ্ট মানুষ যারা সমাজের ক্ষতি করে বেড়ায় সেই দুষ্ট মানুষরা ভয় পাবে, সেনাবাহিনীকে ভয় পাবে। সেনাবাহিনী জনগণের সঙ্গে মিশে কাজ করে না বলে, দূরে থাকে বলেই এক ধরনের ভয় তো কাজ করে, যে সেনাবাহিনী একটা ফ্যাক্ট। তো সেই ভয় করে হলেও যদি অপকর্ম থেকে মানুষ বিরত থাকে সেটাও কিন্তু পজিটিভ। এই দুই ভাবনা থেকেই মূলত এই ডাকে সাড়া দেবে না, যেটা আগেই বলেছিলাম যে সাড়া দেওয়ার কোনো কারণও নেই, সাড়া দেয়ও নি। তারপরে হাসনাত আবদুল্লাহ বাসায় গিয়ে গণমাধ্যমকে বলেছিলেন যে সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, তাদের উপরে আমাদের আস্থা রয়েছে। এবার সার্জিস আলম একটা ইফতার পার্টিতে, সেই ইফতার পার্টিটা হয়েছে শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে। সেখানে দেখা যাচ্ছে যে তার পাশে রুহুল কবির রিজভী, বিএনপির নেতা। আপনারা এই ফটোকার্ডটা দেখে নিতে পারেন, দৈনিক সমকালের এই ফটোকার্ড। দৈনিক সমকাল যেটা বলছে যে সার্জিস আলম বলছেন সেই অনুষ্ঠানে সেনাবাহিনীর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, এটা সার্জিস আলম বলছেন। কিন্তু তাদের ঠিক কয়েক ঘন্টা আগে, 24 ঘন্টাও না, 24 ঘন্টাও কিন্তু হয়নি, 24 ঘন্টারও কম সময় আগে তাদের রুদ্রমূর্তি দেখেছে সেনাবাহিনী, যেন সেনাবাহিনীকে একেবারে ম্যাসাকার করে ফেলবে তারা, এমন অবস্থা। এক সমন্বয়ক তো ঘোষণাই দিয়েছেন, এই ফটোকার্ডটা আমরা দেখাচ্ছি না কারণ এটা কোনো বড় স্বীকৃত গণমাধ্যমের ফটোকার্ড নয়, এটা রাজশাহী ইউনিভার্সিটির একটা ঘটনা, রাজশাহী ইউনিভার্সিটির একটা অনলাইন পত্রিকার ফটোকার্ড। তারা এক সমন্বয়ক সম্পর্কে বলছে যে এক সমন্বয়ক মন্তব্য করেছে যে ফটোকার্ডটা এরই মাঝে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু এটা অথেন্টিক ব্যাপার, এটা নিশ্চিত করতে পারছি না, তাই এই ফটোকার্ড, এই ব্যক্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছি না। সেই জায়গায় আমরা সচেতন থাকতে চাই। তার নাম বলছে এই ফটোকার্ডে ফাহিম রেজা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক। তিনি বলছেন ভয়াবহ কথা, এটা যদি এই রাজনৈতিক দলের মনের কথা হয় তাহলে এর চাইতে ভয়াবহ ব্যাপার আর থাকতে পারে না। এই ব্যাপারে সঠিক তদন্ত সেনাবাহিনী করবে বলে আমরা অন্তত প্রত্যাশা করতে পারি। যদি এরকম ঘটনা না ঘটে থাকে তাহলে সেটা দেশের জন্য খুব ভালো, আর যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে, এরকম মন্তব্য কেউ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি। যে অ্যাকশানটা সারা দেশে বিভিন্ন জায়গায়
আমরা দেখতে পাচ্ছি যে মসজিদের 5 লাখ টাকা চুরি করেছেন একজন সমন্বয়ক এবং ধরা পড়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম নানা আজকে দিনের মধ্যে, গত একদিনের মধ্যে সমন্বয়কদের সারা দেশে গ্রেপ্তারের অনেক নিউজ কিন্তু এসেছে। এই সমন্বয়ক ফাহিম রেজা, যদি এটা সত্য হয়, তিনি বলছেন গণভবন যেভাবে দখল হয়েছিল ঠিক সেভাবে ক্যান্টনমেন্টও দখল করা হবে। চিন্তা করতে পারেন কত ভয়াবহ কথা। ক্যান্টনমেন্ট দখল করবে এরা যদি ক্যান্টনমেন্ট দখল করে তাহলে আর বাকি থাকলো কি? এরা তো সবই পারে। তো এরা যদি সবই পারে তাহলে ইউটার্ন নিচ্ছে কেন, সেই প্রশ্নটা অনেকে করছেন। সার্জিস যেমন ইউটার্ন নিলেন, হাসনাত ইউটার্ন নিলেন, আবার তাদের যদি সমালোচনা, এটা তো বিরুদ্ধে কথা বলা না, সমালোচনা সহ্য করারও তো একটা ক্যাপাসিটি থাকতে হবে। তাদের যদি কেউ সমালোচনা করে, সেই সমালোচকদেরও আবার দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। সেই সমালোচনার যে মিডিয়া করে, সেই মিডিয়ার পেছনে তারা লেগে পড়ে নানাভাবে। টেকনিক্যালি তো লাগেই, আবার বাহুবল দেখানোর ব্যাপারও আমরা এর আগে দেখেছি। বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তারা বাহুবল দেখানোর চেষ্টা করেছে। কদিন আগে এখন টিভির একজন সাংবাদিকের চাকরি গিয়েছে। তো এই সমন্বয়কের এই বক্তব্য যদি সত্য হয়, আবারও বলছি যদি সত্য হয়, তাহলে ইমিডিয়েট সেনাবাহিনীর অ্যাকশান নেওয়া উচিত। এছাড়া আর কোনো গত্যন্তর নেই। আমার মনে হয় যে এই ক্ষেত্রে অন্তত সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের 100% না হলেও 98% মানুষ সেনাবাহিনীর পক্ষে দাঁড়াবে। শেষ প্রসঙ্গে আসি, শেখ হাসিনা সম্পর্কে যে ব্যাপারটা বলছিলাম, শেখ হাসিনা ব্যাপারে খবর রটেছে। বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরা বলছেন তাদের গণমাধ্যমে, এবং ইন্ডিয়ার কিছু গণমাধ্যম বলছে শেখ হাসিনা কলকাতায় এসেছেন। শেখ হাসিনা কলকাতায় কেন এসেছেন এর ব্যাখ্যা আমার কাছে নেই, তবে শোনা যাচ্ছে তিনি কলকাতায় এসেছেন, তাকে কলকাতায় আনা হয়েছে। কেন শেখ হাসিনাকে কলকাতায় আনা হবে? তাহলে কি ব্যাপারটা এরকম যে শোনা যাচ্ছিল 26শে মার্চের মধ্যেই শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন, বাংলাদেশে আসবেন, সেই রকম ঘটতে যাচ্ছে? তো সেই রকম যদি ঘটতেও যায়, শেখ হাসিনা যদি মনে করেন যে 26শে মার্চের মধ্যে তিনি দেশে আসবেন, তার দেশে আসার মতো ক্যাপাসিটি তৈরি হয়েছে, কিংবা তার দেশে এসে জেল বরণ করতেও তার কোনো দ্বিধা নেই, যে কোনোভাবেই হোক তিনি যদি দেশে আসতে চান, তাহলে তিনি যেখানে আছেন, দিল্লিতে আছেন, দিল্লি থেকে তো ঢাকার সরাসরি ফ্লাইট রয়েছে, তো দিল্লি থেকে ঢাকার ফ্লাইটে চলে আসতে পারেন। কলকাতায় আসার কোনো দরকার নেই, এরকম বলাবলি, এরকম লেখালেখিও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু চমকপ্রদ খবর, যদি খবরটা সত্য হয়, যদি এই খবরটা প্রোপাগান্ডা না হয়, গুজব না হয়, মিথ্যা রটনা না হয়, যদি আওয়ামী লীগ যারা করেন তাদের এটা তৈরি করা খবর না হয়, তাহলে এটা খুবই অর্থবহ, খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা কলকাতায় এসেছেন, তাকে কলকাতায় আনা হয়েছে। কেন আনা হবে এর ব্যাখ্যা আমার জানা নেই। দর্শক, আপনাদের যদি জানা থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, চীন থেকে ফিরে এসে, অর্থাৎ চীন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করেছিলেন অন্যবারের মতো। প্রথমে বলে নেই, এই সংবাদ সম্মেলনটি আমি যদি প্রধানমন্ত্রীর জায়গায় হতাম, মানে আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এই মুহূর্তে আমি এই সংবাদ সম্মেলনটি করতাম না। দ্বিতীয়ত, যদি নিতান্তই করতে হতো তাহলে তথ্যমন্ত্রীকে দিয়ে বা এই সফরে যে সকল সরকারি আমলা ছিলেন তাদেরকে দিয়ে টু দি পয়েন্টে একটি সংবাদ সম্মেলন করানোর ব্যবস্থা করতাম। 2 নম্বর হলো যে আমি যদি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার কোনো আমার সুযোগ থাকতো, তাহলে এই সময়টিতে এরকম একটি অনুষ্ঠান করার জন্য আমি কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতাম না, তাকে নিষেধ করতাম। কারণ প্রধানমন্ত্রী এ যাবৎকালে যতগুলো সংবাদ সম্মেলন করেছেন, সব সংবাদ সম্মেলনের মধ্যে এবারের সংবাদ সম্মেলনটি নানা রকম জটিলতা তৈরি করেছে। প্রথমত, এই সংবাদ সম্মেলন দেখে মনে হয়েছে প্রধানমন্ত্রী হতাশ, প্রধানমন্ত্রী বিধ্বস্ত,
তার কথাবার্তা ধারাবাহিকতা ছিল না, এবং তিনি কথা বলতে বলতে প্রায় উদাস হয়ে যাচ্ছিলেন এবং এলোমেলো কথাবার্তা বলছিলেন, এবং তার অনেক কথার মধ্যে হতাশা ফুটে উঠছিল। এবং রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উদাসীন কবিতা, যে হাল ছেড়ে আজ বসে আছি আমি, মন নাহি মোর কিছুতে, সেই যে বিখ্যাত কবিতা, ঠিক সেই কবিতার মতো মনে হচ্ছিল যে প্রধানমন্ত্রী হাল ছেড়ে দিয়েছেন। এবং এখানে যে সকল সাংবাদিক প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের মধ্যেও কোনো ধারাবাহিকতা ছিল না। এবং যিনি নতুন প্রেস সচিব হয়েছেন জনাব নাঈমুল ইসলাম খান, অন্যান্য সেই যে প্রেস সচিব যারা ইতিপূর্বে ছিলেন, তারা কিন্তু সংবাদ সম্মেলনের আগে ঠিক এভাবে যেভাবে ডাইরেক্টিভ ছিল, ঠিক ওইরকম ডাইরেক্টিভ ভাবে কোনো মানে প্রেস সচিব সাংবাদিকদেরকে ডমিনেট করেননি কখনো। কিন্তু এখানে নাঈমুল ইসলাম খান যেহেতু সম্পাদক ছিলেন এবং সফল সম্পাদক দুটো পত্রিকার, আজকের কাগজ এবং ভোরের কাগজের সফল সম্পাদক, পরবর্তীতে আমাদের সময়েরও তিনি সফল সম্পাদক, তিনটি পত্রিকার সফল সম্পাদক এবং তিনটি ভিন্ন ধারার ডাইমেনশনাল। এখন এই বাংলাদেশে বেশিরভাগ যারা তরুণ প্রজন্মের সাংবাদিক রয়েছেন, এদের অনেকেরই সম্পাদক তিনি। এমনকি প্রথম আলোর মতিউর রহমান কিংবা আনিসুল হক, এদের সম্পাদকও তিনি। তো ফলে তার মধ্যে একটা কর্তৃত্ব, শিক্ষক সুলভ একটা ডমিনেট করার যে একটা প্রবৃত্তি, এটা থাকবে স্বাভাবিক। এর কারণ হলো ওখানে যারা উপস্থিত ছিলেন বেশিরভাগই তার হাতে গড়া, তার অধীনস্থ সাংবাদিক ছিলেন। তো এই কারণে তিনি সেখানে বলেছেন যে ফ্রেন্ডলি, স্বাভাবিক যে প্রশ্ন প্রাসঙ্গিক হতে হবে, এবং যেহেতু বিষয়টি চীনকে কেন্দ্র করে, চীন ভ্রমণকে কেন্দ্র করে, ফলে চীনের এই ভ্রমণকে কেন্দ্র করে যেন প্রশ্ন হয়, আর প্রশ্নগুলো যেন ইন্টেলিজেন্ট হয়। তো এটাকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, প্রথমেই এটাকে স্যাটায়ার করে ৭১ টেলিভিশনের ফারজানার উপর মাননীয় প্রধানমন্ত্রীকে যে প্রশ্ন করলেন যে আমি এই চীন সফরের বাইরে গিয়ে অন্য একটি প্রশ্ন করব, আর আমাকে বলা হয়েছে ইন্টেলিজেন্ট প্রশ্ন করার জন্য, আমি একটা বোকার মতো প্রশ্ন করব। এটি প্রেস সচিবের জন্য ফারজানার উপর এই বক্তব্য অনেকটা চপেটাঘাত। এবং প্রেস সচিব যেভাবে ডমিনেট করার চেষ্টা করেছেন, ৭১ টেলিভিশন তাকে রিগ্রেট করেছে, তাকে অপমান করেছে এবং তাকে প্রশ্নের মুখোমুখি করে দিয়েছে এই একটা বক্তব্যের মাধ্যমে। এটা ফারজানার উপর ব্যক্তিগত প্রশ্ন ছিল বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা ৭১ টেলিভিশনের যারা রয়েছেন, এটি সকলের মনের কথা। এবং নাঈমুল ইসলাম খানের যে অ্যাপয়েন্টমেন্ট, এটি সাংবাদিক মহলের একটা বিরাট গ্রুপ যে মেনে নিতে পারেননি, মনে প্রাণে মেনে নিতে পারেননি, তার একটা প্রমাণ এই যাকে বলা হয় প্রধানমন্ত্রীর এই জায়গাতে হয়ে গেল। ২ নম্বর হলো যে এখানে প্রধানমন্ত্রী অন্যান্য সময় যেভাবে কথা বলেছেন বা বলেন, এবার তিনি ইচ্ছা করলেই এই কথাগুলো বলতে পারেননি। কেন পারেননি? আর পারার কথাও নয়। এর কারণ হলো অনেকগুলো ঘটনা এই সময়টাতে ঘটছে। যখন কোনো একটা মানুষ, স্বাভাবিক হিউম্যান বিইং তিনি যদি হন, তিনি যদি দেবতা না হন, তিনি যদি জিন না হন, তিনি যদি ফেরেশতা না হন, তার মধ্যে যদি একটা হিউম্যান বডি থাকে, হিউম্যান মাইন্ড থাকে অ্যান্ড হিউম্যান ব্রেন থাকে, তাহলে এই সময়টিতে তার সব কিছু অসংলগ্ন হয়ে যাবে। নিজের ব্যক্তিগত একটা উদাহরণ দেই। 1/11 যখন হলো, 1/11 যখন হলো, তখন নানা রকম চাপে আমি মানসিকভাবে একটু বিধ্বস্ত হয়ে গেলাম।
সেনাবাহিনী থেকে, অর্থাৎ 111-এর যারা কুশীলব, তারা বিভিন্নভাবে আমাকে ডিস্টার্ব করছিল। এবং আমি তখন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং ফরিদপুরের সদরপুর চরভদ্রাসনে আসন থেকে মনোনয়ন চাচ্ছি, এবং আওয়ামী লীগের একজন ডোনার, একজন কর্মী, একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি তাদের সেই 111-এর কুশীলবদের তালিকাভুক্ত ছিলাম। তো এই কারণে আমি যাকে বলা হয় এত বেশি অসুস্থ হয়ে গেলাম যে আমি দেশের বাইরে চিকিৎসা করতে গেলাম সপরিবারে, এবং সেখান থেকে আসলাম, এসে আমি আরও অসুস্থ হয়ে গেলাম। তো অসুস্থ হওয়ার পর একদিন দুপুরে আমার এক বন্ধুকে নিয়ে এই বারডেম হাসপাতালে গেলাম একটু ট্রিটমেন্ট করার জন্য। তো ডাক্তার, যিনি প্রফেসর ছিলেন, বন্ধু মানুষ, তিনি আমার হাতে ওই প্রেশার মাপার যন্ত্র লাগালেন, যেটি সাধারণত ডাক্তাররা করেন আর কি। তো দেখলেন যে আপনার প্রেশার তো স্বাভাবিক আছে। এই কথাগুলো বলছেন, এমন সময় আমার একটা টেলিফোন এলো, আমার অফিস থেকে একটা ফোন করা হলো যে আমার অফিসে যৌথ বাহিনীর লোকজন ঢুকেছে এবং তারা ফাইলপত্র তছনছ করে ফেলছে এবং আমাকে খোঁজাখুঁজি করছে। তারা যতই বলছেন যে আমি অফিসের বাইরে, তারা অবিশ্বাস করে একবার আমার পার্সোনাল বাথরুমে যাচ্ছে, আমার পার্সোনাল রেস্টরুমে যাচ্ছে, আমার রুমের বিভিন্ন জায়গাতে খোঁজ খবর করছে। তো এই খবর যখন টেলিফোনে আমাকে জানানো হলো, আমি একা একা কথা বলছি, তো আমার মেশিন কিন্তু তখন লাগানো। তো ডাক্তার বললেন যে কোনো দুঃসংবাদ কিনা। আমি ওর মাঝে কেন? তো বলে যে আপনার প্রেশার এতক্ষণ দেখলাম স্বাভাবিক আছে, হঠাৎ করে এটা হাই হয়ে গেল, এবং এত বেশি হাই হয়ে গেল আমার মেশিন ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো আমি তাকে বললাম যে ভাই, আমার অফিসে এই যৌথ বাহিনীর লোকজন ঢুকে তাণ্ডব চালাচ্ছে, তো কাজে মেশিনটা খুলেন, এখন আপনার মেশিন কাজ করবে না। তো এটা হলো আমার নিজের একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং আরও এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে। সিমিলারলি আরেকজন বিখ্যাত লোক, আমার চেয়ে অনেক অনেক বড় মাপের মানুষ এবং অনেক বিরূপ অবস্থা তিনি মোকাবেলা করেছেন, তিনি হলেন ব্যারিস্টার মইনুল ইসলাম। ইত্তেফাকের সম্পাদক মণ্ডলীর সভাপতি ছিলেন এবং সাহসী মানুষ, তারপর বিরূপ পরিস্থিতি মোকাবেলা করা মানুষ, এবং এই বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ জায়গাতে সব সরকারের আমলে যারা খেলেছেন, নাটাই যাদের হাতে ছিল, তাদের মধ্যে ব্যারিস্টার মইনুল এবং তার ভাই আনোয়ার হোসেন মঞ্জু, এরা দুজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো সেই ব্যারিস্টার মইনুল পরিবেশ পরিস্থিতিতে পড়েতে কি হলেন, তিনি পুলিশ সদর দপ্তরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তিনি যখন 111-এর সময় তিনি যখন উপদেষ্টা ছিলেন, এবং সবচেয়ে পাওয়ারফুল উপদেষ্টা, তার চেয়ে পাওয়ারফুল কোনো উপদেষ্টা ছিলেন না, তিনি ছিলেন সরকারের মুখপাত্র। এমনকি মইনুদ্দিন বলেন, ফখরুদ্দিন বলেন, ব্যারিস্টার মইনুলের চেয়ে কেউ পাওয়ারফুল ছিল না। কী কারণে হলো? তাকে বাদ দেওয়া হলো, এবং সেই খবরটি যখন তাকে জানানো হলো, সেই সময় তিনি বক্তব্য দিচ্ছিলেন টেলিফোনে অথবা কানে কানে, আমার এখনো মনে নাই সেই দৃশ্য। টেলিফোনে মানে আমি এখনো টেলিভিশন পর্দায় সেই দৃশ্যটা স্মরণ করতে পারি। তো তিনি বক্তব্য দিচ্ছিলেন, তাকে কেউ জানানো হলো যে আপনার সেই উপদেষ্টাগিরি শেষ। মুহূর্তের মধ্যে তিনি পাজলড হয়ে গেলেন এবং তিনি এলোমেলো বক্তব্য দেওয়া শুরু করলেন, এলোমেলো। তো এই হলো মানুষের বাস্তব অবস্থা। মানুষ যখন বিপদে থাকে, বিপত্তিতে থাকে, সমস্যার মধ্যে থাকে, তখন তার সব কিছু কিন্তু এলোমেলো হয়ে যায়। তিনি সুপারম্যান হলো, এমনকি জুলিয়াস সিজার, এমনকি আলবার্ট আইনস্টাইন, এমনকি টমাস আলভা এডিসন, এমনকি পৃথিবীর সর্বকালের সেরা যেগুলো মহামানব, তাদের মধ্যে অন্যতম লিওনার্দো দা ভিঞ্চি। অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এ সকল মহামানব, অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। আল্লাহ তার জ্ঞান ভাণ্ডারকে বিশেষভাবে তাদের মধ্যে ঢেলে দিয়েছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো, তারপর লিওনার্দো দা ভিঞ্চি, বার্টন রাসেল, নিকোলাস টেসলা, টমাস আলভা এডিসন, আলবার্ট আইনস্টাইন, স্যার আইজাক নিউটন,
তারা যে ধর্মেরই হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হেকমতের যে ভান্ডার এদেরকে তুলে দিয়েছিলেন। এই মানুষগুলো যখন বিপদে পড়েছে, গ্যালিলিও যখন বিপদে পড়েছেন, সক্রেটিস যখন বিপদে পড়েছিলেন, তখন কিন্তু সবাই এলোমেলো আচরণ করেছিলেন। বিপদের সময় তাদের কারোরই হুঁশ ছিল না। আমাদেরও আমাদের ইসলাম ধর্মের অনেক মহামানব, আমি বললে হয়তো অনেকে এখন বিতর্ক করবেন, তারাও যখন বিপদে পড়েছেন, এমনকি অনেক নবী রাসূল বিপদে পড়েছেন, এবং বিপদে পড়ে কিন্তু ওই সময়টিতে তারা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছেন, তাদের হুঁশ ছিল না। আমরা এই কোরআন শরীফে যেমন সূরা মারিয়াম পড়ি, তো এখানে দুজন নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, পিতা পুত্র। তো তারা যখন বিপদে পড়লেন এবং তাদেরকে যখন মেরে ফেলার জন্য ধাওয়া করা হলো, তখন তারা দিক বিদিক কাণ্ডজ্ঞান হারিয়ে পালানো শুরু করলেন। একটি গাছ তাদেরকে আশ্রয় দিল, একজনকে আশ্রয় দিল। আমি এই মুহূর্তে যা হোক ইন ডিটেলসেও যারা তাফসীর করেন, ওয়াজ করেন, তারা এটা নিয়ে বিতর্ক করতে পারেন, যার জন্য আমি ওইদিকে আর গেলাম না। তো যা হোক, সেটি হলো যে সবাই এরকম বিপদের মধ্যে পড়ে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এমনকি হযরত ইউনূস আলাইহিস সালাম, তিনি যখন বিপদে পড়লেন, তখনও তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। তো সেই দিক থেকে এই জমানায় যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, তারাও বিপদে পড়লে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান, এবং এই সময়টিতে তাদের আশেপাশে যারা কম ক্ষতিগ্রস্ত লোক, তারা কিন্তু তাদেরকে জনগণের সম্মুখে আনেন না, তাদেরকে আলাদা রাখেন, একাকিত্ব রাখেন, এবং তাদেরকে গ্রুমিং করেন, বিভিন্নভাবে গ্রুমিং করেন। তো মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর এসছেন, একেবারে এটা নির্ভেজাল সত্য কথা যে চীনে কোনো ইতিবাচক ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, এখানে অনেক নেতিবাচক ঘটনা ঘটেছে, যেটি সামাল দেওয়ার মতো অবস্থা মাননীয় প্রধানমন্ত্রী না হয়ে যদি অন্য কেউ হতেন, এখানে তার চেয়ে যদি সুপারম্যান হতেন, তার অবস্থা আরও খারাপ হতো। 2 নম্বর হলো যে মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে এসেছেন, আসার পর এখানকার যে রাজপথ, শিক্ষকরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, এই অবস্থাতে তার মন ভালো থাকার কথা না। 3 নম্বর হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ পদবি থাকার কারণে অনেকগুলো গোপন সংবাদ তার কাছে আসে। সেটা বাংলাদেশ ব্যাংকের সংবাদ, জাতীয় রাজস্ব বোর্ডের সংবাদ, এরপরে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর সংবাদ, রেভিনিউ কালেকশনের সংবাদ। পকেটে টাকা না থাকলে আছে না যে গরু হারিয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। একসময় আমরা ছোটকালে সেই গোপাল ভাঁড়ের গল্প শুনেছি যে তিনি নিজের স্ত্রীকে মা বলে ডাকছেন, তো সে বলছে যে হায় হায়, এটা কি ধরনের, লোকটার কি মাথা খারাপ হয়ে গেল কিনা। তখন তিনি বললেন যে মা গো, গরু হারালে সবারই এই অবস্থা হয়। তো পুরুষ বলেন, নারী বলেন, মানুষের পকেটে টাকা না থাকলে, অর্থবিত্ত না থাকলে কারো মাথা ঠিক থাকে না। এখন রাষ্ট্রের হাতে টাকা নেই, সবাই জানে ব্যাংক ফোকলা হয়ে গেছে, না আছে ডলার, না আছে টাকা। প্রতিদিনই হাজারো রকম সমস্যা, এইগুলোর একটা ইতিবাচক অবস্থা সৃষ্টি না করে এই সময় প্রধানমন্ত্রীর উচিত ধ্যান করা, এই সময় প্রধানমন্ত্রীর উচিত জায়নামাজে বসে থাকা, তসবিহ করা, তাহলিল করা। এই সময় উচিত প্রধানমন্ত্রীর উমরা করতে যাওয়া, এটি তাকে মানসিক প্রশান্তি দেবে। তো তার আশেপাশে যারা লোকজন আছেন, তারা এই মেডিটেশন সম্পর্কে কোনো ধারণা তাদের নেই, এবং তারা সবাই সুবিধাভোগী, সবাই লোভী, এবং তাদের মধ্যে ঠিক ওই রকম স্পিরিচুয়াল পাওয়ার, প্রধানমন্ত্রীর যে আশেপাশে যে সমস্ত লোকজন আছে, এদের একজনেরও স্পিরিচুয়াল পাওয়ার, প্রধানমন্ত্রী যে এই জিনিসটি বিশ্বাস করেন, সেই স্পিরিচুয়াল পাওয়ার সম্পন্ন লোক একজনও নেই। ফলে কি হলো, তাকে এই একটা সংবাদ সম্মেলনে আনা হলো, এবং এই সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে এখন যে সকল আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং যে সকল ঘটনা ঘটছে রাজপথে, রাজপথের ভিতরে এবং বাইরে,
রাজপ্রাসাদের ভিতরে এবং বাইরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যা কিনা আওয়ামী লীগের জন্য নানা রকম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আশা করি যারা আমার এই ভিডিও দেখবেন তারা ভুল বুঝবেন না। আমরা যে কয়জন লোক এখনো বাংলাদেশে আছি, টুকটাক বলে যাচ্ছি, এখনো আমাদের মধ্যে আসলে কারোর প্রতি কোনো ম্যালিস নেই। এবং ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি এখন যে দলই করি না কেন, আমি এই দেশকে ভালোবাসি। এই দেশ ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক, এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি যোগ্য লোকের হাতে আমাদের এই নেতৃত্ব দাও। এর কারণ হলো আমরা জানি না যে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আসলে ভালো হবে কিনা, বা কোনো তৃতীয় শক্তি আসলে ভালো হবে কিনা। আল্লাহর উপর এটা ছেড়ে দিয়েছি যে আল্লাহ যার হাতে এই রাষ্ট্র ক্ষমতা থাকলে এই দেশ ভালো চলবে, দেশের মানুষ নিরাপদ থাকবে, সুন্দর একটি ভবিষ্যৎ হবে, গণতন্ত্র আসবে, এবং একটা মর্যাদাবান জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। আল্লাহ তার হাতেই তুমি রাষ্ট্র ক্ষমতা ন্যস্ত করো এবং তার দ্বারাই দেশ পরিচালিত করো। কাউকে পক্ষপাতিত্ব করে আমি মোনাজাত করি না, আমি এইভাবে দোয়া করি। কাজেই আমার এই বক্তব্য কেবলমাত্র দেশের মানুষের জন্য, কোনো ব্যক্তিকে আঘাত করার জন্য নয়, কোনো ব্যক্তিকে মহিমান্বিত করার জন্য নয়, কিংবা কাউকে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কী হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।